ইলিশ নামটা শুনলেই জিভে জল আসে, তাই না? রূপালী এই মাছটা বাঙালির পাতে স্বাদের রাজা। কিন্তু এই মাছের জীবনের সবথেকে বড় সত্যিটা কি জানেন? এটা আসলে একটা সামুদ্রিক মাছ, যে নিজের বংশ রক্ষা করার জন্য এক প্রায় অসম্ভব আত্মঘাতী যাত্রায় বের হয়। ভাবুন একবার, যে মাছটার সারা জীবনের বাড়ি হলো বিশাল সমুদ্র, খাবারের অফুরন্ত ভাণ্ডার, যেখানে সে কেন সব কিছু ছেড়ে স্রোতের বিপরীতে সাঁতরে এক বিপদসংকুল নদীর দিকে যাত্রা করে? এমন এক যাত্রা যেখানে পদে পদে রয়েছে জেলেদের জাল, দূষণ আর মৃত্যুর ফাঁদ। কেন সে নিজের নিরাপদ সমুদ্রের বাড়ি ছেড়ে হাজারো বিপদ মাথায় নিয়ে মৃত্যুর মুখে পা বাড়ায় নদীর দিকে? এই আপাত অযৌক্তিক আচরণের পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক নিখুঁত এবং বিস্ময়কর পরিকল্পনা। আর আজ আমরা সেই রহস্যরই সমাধান করব। ইলিশের এই অবিশ্বাস্য যাত্রার পোশাকি নাম হলো অ্যানাড্রোমাস মাইগ্রেশন। সোজা বাংলায় এরা হলো সেই সব মাছ যারা নোনা জলে জীবন কাটায়, কিন্তু ডিম পাড়ার জন্য মিষ্টি জলে ফিরে আসে। স্যামন মাছের মতো ইলিশও এই দলের সদস্য। বর্ষা এলেই এদের শরীরে যেন একটা অদ্ভুত ঘড়ি বেজে ওঠে, এক অদৃশ্য সংকেত তাদের বলে সময় হয়েছে, ফিরে চলো। কিন্তু কেনই ফিরে চলা? সমুদ্রের বিশালতায় কি জায়গার অভাব ছিল? উত্তরটা হলো হ্যাঁ, জায়গার অভাব না থাকলেও সঠিক পরিবেশের অভাব ছিল। আর এখানেই আমাদের তদন্তের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ সূত্রটি লুকিয়ে আছে। সূত্র নম্বর 1, লবণাক্ততা বা স্যালিনিটি। ইলিশের ডিম অত্যন্ত সংবেদনশীল। সমুদ্রের জলের তীব্র লবণাক্ততা এই ডিমগুলোর জন্য সাক্ষাৎ বিষ। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে অসমোসিস প্রক্রিয়ার কারণে ডিমের পাতলা আবরণ ফেটে যায় এবং ভেতরের ভ্রূণ নষ্ট হয়ে যায়। সহজ কথায়, ইলিশ যদি সমুদ্রে ডিম পাড়ত, তাহলে তার একটি বাচ্চাও হয়তো জন্মাতো না। তাই বংশরক্ষায় তাগিদে তাকে এমন এক জায়গা খুঁজে বের করতে হবে যেখানে জলের লবণাক্ততা প্রায় শূন্য। আর সেই আদর্শ নার্সারি বা আতুরঘর হলো আমাদের এই মিষ্টি জলের নদী। নদী তাকে দেয় তার বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য একটি নিরাপদ পরিবেশ। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শুধু জন্ম দিলেই তো হবে না, সদ্য জন্মানো বাচ্চার খাবারের ব্যবস্থাও করতে হবে। আর এটাই হলো আমাদের তদন্তের দ্বিতীয় সূত্র, পর্যাপ্ত খাবার। ডিম ফুটে যখন লক্ষ লক্ষ জাটকা বা ইলিশের পোনা বেরিয়ে আসে, তখন তাদের প্রচুর খাবারের প্রয়োজন হয়। নদীর মিষ্টি জল প্ল্যাঙ্কটন, অর্থাৎ আণুবীক্ষণিক উদ্ভিদ ও প্রাণীতে ভরপুর থাকে। এই প্ল্যাঙ্কটনই হলো জাটকাদের প্রথম এবং প্রধান খাবার। নদী যেন তাদের জন্য একটা প্রাকৃতিক রেস্টুরেন্ট, যেখানে জন্মানোর পরেই তাদের জন্য সাজানো থাকে পুষ্টিকর খাবারের বুফে। সমুদ্রবিজানের মতো কঠিন যাত্রার জন্য যে শক্তি দরকার, তা তারা এই নদী থেকেই সঞ্চয় করে। তাহলে আমরা দুটো গুরুত্বপূর্ণ সূত্র পেলাম: 1, ডিম বাঁচানোর জন্য কম লবণাক্ততা, আর 2, পোনাদের বেড়ে ওঠার জন্য খাবারের যোগান। কিন্তু আরও একটা বড় কারণ আছে, আমাদের তদন্তের তৃতীয় এবং চূড়ান্ত সূত্র, সুরক্ষা। সমুদ্র যেমন বিশাল, তার বিপদও তেমন ভয়ঙ্কর। সমুদ্রের বড় বড় শিকারী মাছের কাছে ইলিশের ছোট পোনারা খুবই সহজ শিকার। নদী এই পোনাদের জন্য একটা প্রাকৃতিক বর্মের মতো কাজ করে। নদীর ঘোলা জল এবং অসংখ্য শাখা প্রশাখা জাটকাদের শিকারীদের চোখ থেকে আড়াল করে রাখে। এখানে তারা নিজেদের সামুদ্রিক শত্রুদের থেকে দূরে তুলনামূলকভাবে নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পায়। কিন্তু একটা প্রশ্ন কি আপনাদেরও মনে আসে, কেন নদীর ইলিশ সমুদ্রের ইলিশের চেয়ে বেশি সুস্বাদু হয়? রহস্যর সমাধান কিন্তু লুকিয়ে আছে এই কঠিন যাত্রার মধ্যেই। স্রোতের বিপরীতে মাইলের পর মাইল সাঁতরাতে গিয়ে ইলিশের শরীরে প্রচুর শক্তি খরচ হয়। এই বিপুল শক্তির যোগান দিতেই তার শরীরে জমতে থাকে স্নেহ পদার্থ বা চর্বি, যা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এই তেল বা ফ্যাটই হলো ইলিশের বিশ্ববিখ্যাত স্বাদের মূল উৎস। এ কারণেই বলা হয়, নদীর ইলিশ যত উজানের দিকে যায়, তার স্বাদও তত বাড়তে থাকে। প্রকৃতির কি অসাধারণ পরিকল্পনা, তাই না? যে সংগ্রাম তার বংশকে রক্ষা করে, সেই সংগ্রামই তাকে আমাদের পাতে এক অতুলনীয় স্বাদের অধিকারী করে তোলে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ইলিশের এই যাত্রা কোনো আবেগ বা ভুল নয়, এটা তার জিনে লেখা এক নিখুঁত সার্ভাইভাল কোড। হাজার হাজার বছর ধরে বিবর্তনের মাধ্যমে ইলিশ মাছ এটা শিখেছে যে নিজের বংশকে টিকিয়ে রাখতে হলে এই কঠিন এবং বিপদসংকুল যাত্রা তাকে করতেই হবে। এটা তার অস্তিত্বের লড়াই। ডিম পাড়ার পর মা ইলিশের সব শক্তি শেষ হয়ে যায়। অনেকেই সমুদ্রে ফেরার পথেই মারা যায়। যারা ফিরতে পারে, তারা আবার শক্তি সঞ্চয় করে পরবর্তী যাত্রার জন্য।
আর তাদের রেখে যাওয়া সন্তানেরা? সেই জাটকার দল নদীতে কয়েক মাস কাটিয়ে একটু বড় হয়েই আবার ইনস্টিংক্টলি বা সহজাত প্রবৃত্তির বশে দল বেঁধে সাগরের দিকে যাত্রা শুরু করে। তাদের পূর্বপুরুষদের মতোই তারাও একদিন প্রাপ্তবয়স্ক হয়ে আবার ফিরে আসবে এই নদীতে, নিজের বংশকেই এগিয়ে নিয়ে যেতেও। এটা প্রকৃতির এক অসাধারণ চক্র। কিন্তু প্রকৃতির এই অসাধারণ চক্রটি আজ মানুষের কর্মকাণ্ডের ফলে এক বিরাট সংকটের মুখে। অপরিকল্পিতভাবে জাটকা এবং ডিমওয়ালা মা ইলিশ শিকার, নদীর দূষণ এবং নদীতে বাঁধ বা ব্যারেজ নির্মাণের ফলে তাদের স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। অর্থাৎ যে ইলিশ আমাদের পাতে তৃপ্তি যোগায়, সেই ইলিশের অস্তিত্বই আজ আমাদের কারণে বিপন্ন। অবশ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ, যেমন নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখা, এই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে। তবে আসল দায়িত্বটা কিন্তু আমাদের সবার। এই রূপালী সম্পদের ভবিষ্যৎ এবং বাঙালির পাতে তার সাজ টিকিয়ে রাখার দায়িত্ব এখন আমাদেরই। তবে আশার কথা হলো, এই সংকট মোকাবেলায় আমরা শুধু হাত গুটিয়ে বসে নেই। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে শুরু হয়েছে এক নতুন লড়াই। ইলিশের কৃত্রিম প্রজনন এবং হ্যাচারি স্থাপন নিয়ে চলছে যুগান্তকারী গবেষণা, যার লক্ষ্য হলো নদীর ওপর থেকে চাপ কমানো। নদীর নির্দিষ্ট কিছু এলাকাকে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি ঘোষণা করে তাদের নিরাপদে ডিম পাড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনকি স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের কঠিন যাত্রাপথকে আরও ভালোভাবে বুঝে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই প্রজাতিকে বাঁচানোর বৃহত্তর পরিকল্পনাও চলছে। বিজ্ঞান, সঠিক পরিকল্পনা আর আমাদের সম্মিলিত সচেতনতাই পারে এই রূপালী ঐতিহ্যকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে। প্রকৃতির এই নিখুঁত পরিকল্পনার কথা জেনে আপনার কেমন লাগলো? ইলিশের এই জীবন সংগ্রাম নিয়ে আপনার কি মত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের কাছে মূল্যবান। আর এই ধরনের রহস্য সমাধান যদি আপনার ভালো লাগে আর আপনি বিজ্ঞানের আলোয় সব কিছুকে দেখতে পছন্দ করেন, তাহলে মিস্ট্রি সলিউশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। কারণ আমরা প্রশ্ন করতে ভালোবাসি আর তার যৌক্তিক উত্তর খুঁজে বের করি। রহস্যের সমাধান খোঁজা চলতেই থাকবে।